খুব ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হতে চলেছে, কারণ একটা স্মল ক্যাপকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে, স্পেশালিটি কেমিক্যালসের এই স্মল ক্যাপ কোম্পানিটাকে নিয়ে আগেও কথা বলেছি, এবং কোম্পানিটার মানে মার্কেট লিডার বলা যেত সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের ওপরে। এই অ্যালিফ্যাটিক অ্যামাইনের লার্জেস্ট প্রডিউসার বলা যেতে পারে ইন্ডিয়ার মধ্যে। ডোমেস্টিক ডিমান্ড রয়েছে 86%-এর বেশি, এবং বাকিটা রয়েছে কিন্তু এক্সপোর্ট করছে। এখন এই কোম্পানির ডিটেলসটা বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং সবসময়তে নিজে কিন্তু রিসার্চ করে নেবে। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে কি, এমনই একটা কোম্পানির কথা বলছি, স্মল ক্যাপ কোম্পানি, স্পেশালিটি কেমিক্যালসের উপর কোম্পানিটা রয়েছে। কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন 6600% দিয়েছে, এবং 5 বছর রিটার্ন 200% বেশি। অথচ লাস্ট 1 ইয়ার রিটার্ন কিন্তু তেমন ভালো দেয়নি, প্রফিটেবিলিটি তেমন ভালো নয়। অর্থাৎ ফান্ডামেন্টালি যদি একটা পার্ট দেখি, যেখানে কোয়ার্টারলি প্রফিট আছে, সেখানে কোয়ার্টারলি প্রফিট কিন্তু খুব একটা পজিটিভ নেই। অথচ কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ কিন্তু হিউজ রয়েছে, হাই পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। কোম্পানিটা কেন একথা বলতে চলেছি, বেশ কিছু রিজন রয়েছে। তার মধ্যে অ্যাগ্রো কেমিক্যালের উপর স্পেশালাইজড কোম্পানিটা, অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের উপর স্পেশালাইজড কোম্পানিটা, কোম্পানির হিউজ ডিমান্ড রয়ে গেছে, বিজনেস স্পেশালাইজড রয়েছে কোম্পানিটা। তো কোম্পানিটার কি নাম ফার্স্টে আমরা জানবো, সেটা হচ্ছে বালাজি অ্যামাইন্স। বালাজি অ্যামাইন্স হচ্ছে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, এবং এই কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানি অ্যালকালাইজ অ্যামাইন্সের কথা বলছি না, আমি বালাজি অ্যামাইন্সের কথা বলতে চলেছি। প্রচণ্ড রিস্কি কোম্পানি, অথচ কোম্পানির ফিউচার পোটেনশিয়াল গ্রোথ কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে। কোম্পানিকে আমরা যেটা বলছিলাম, লার্জেস্ট ম্যানুফ্যাকচার হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের ওপরে। এই অ্যালিফ্যাটিক অ্যামাইন্স কোথায় কাজে লাগে? ফার্মাসিউটিক্যালের কোম্পানি। ফলে মেজর মানে কি ক্লায়েন্ট যারা রয়ে গেছে, যেমন সিপ্লা যেরকম রয়েছে, সঙ্গে ওকার্টা রয়েছে, এছাড়া রয়েছে আদার যে কোম্পানিগুলো, লুপিন যেরকম রয়ে গেছে, থার্গা যেরকম রয়ে গেছে, আরতি ড্রাগস রয়েছে। এই সমস্ত ক্লায়েন্ট কিন্তু বড় লেভেল রয়েছে যেখানে এরা কাজ করে। তাহলে এবারে আমি কি করব, এই কোম্পানিটার ডিটেলসে আমরা আসতে চলেছি। এই কোম্পানিটা কিভাবে কাজ করে। ফার্মা সেক্টরে প্রায় 56%-এর কাছাকাছি কিন্তু এরা যাকে বলা হয় উৎপাদিত করে, মানে প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং করে। প্লাস কোম্পানি এছাড়া যে করে অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে কিন্তু 26%-এর বেশি কাজকর্ম, রেভিনিউ আসছে। বাকিটা পেইন্টিং সেক্টরে 4% আসছে। সোলার পাওয়ারেও কিন্তু কোম্পানিটা কাজ করেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 750 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে কোম্পানিটা। তাহলে এবার আমরা কি করব, ফার্স্ট পার্ট আমরা দেখবো ফান্ডামেন্টাল, সেকেন্ড পার্ট আমরা দেখবো এর স্ট্র্যাটেজিক্যাল যে সমস্ত প্রসেসগুলো, এর দেখবো প্রজেকশনটা কি হতে পারে না হতে পারে, এবং ফিউচার গ্রোথ কি রয়েছে সেটা নিয়ে কথা। সবকিছু বলার আগে আমি সবার স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। ইন্টারেস্টিং যে পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে, এই কোম্পানিটা যে বলা যেতে পারে মেজর লার্জেস্ট অ্যালিফ্যাটিক অ্যামাইন্স তৈরি করা কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে 6200 কোটি। এই স্মল ক্যাপ কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু খুব একটা ভালো নয়। আমি এখানে বলছিলাম প্রথমে, ফান্ডামেন্টাল কিন্তু খুব একটা ভালো না। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেবেন, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 8। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, সমস্ত কিছু কিন্তু দেখতে পারো। সেটা হচ্ছে পেন ড্রাইভ নিয়ে সেখানে ডিটেলস বুঝিয়েছি। কোম্পানি যদি এই মুহূর্তে দেখি, প্রোমোটারের সংখ্যা 54.62%, আর রিটেলের সংখ্যা কিন্তু 34%। রিটেলার কিছুটা সেল করেছে, প্রোমোটার স্লাইটলি বাই করেছে। এফআইআই ডিআই প্রত্যেকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, খুব অল্প পরিমাণে হলেও। কোম্পানিটা কিন্তু আমরা দেখছি গত এক বছরে 18% যাকে বলা হয় ডাউন রয়েছে, কারেক্টেড বলা যেতে পারে আরও বেটার। তা সত্ত্বেও 5 বছর রিটার্ন কিন্তু দুর্দান্ত। কোম্পানি যে ধরনের মুভমেন্টগুলো হয়, কোম্পানির প্রাইস মুভমেন্ট হিউজ, মানে যখন একটা প্রফিটেবিলিটি আসে কোম্পানি কিন্তু দারুণভাবে জাম্প করে। স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যেটা খুব কমন ব্যাপার বন্ধুরা, সেটাই এখানে ঘটেছে। আমি যদি দেখে নিই এই মুহূর্তে কোয়ার্টারলি প্রফিটের দিকে যদি যাই, তাহলে দেখবো লাস্ট ইয়ারের যে কোয়ার্টারলি রেভিনিউ ছিল, রেভিনিউ গ্রোথ, সেটা ছিল 414 কোটি, যেটা কিন্তু এবছরে কমে 353 কোটি এসছে। সেম ওয়ে নেট প্রফিট ছিল 72 ক্রোড, সেটা কিন্তু চলে এসছে 40 ক্রোডসের। অর্থাৎ প্রফিটেবিলিটি অনেকটা ডাউন হয়ে গেছে। তা সত্ত্বেও কোম্পানির পজিটিভ বেশ কিছু সুযোগ সুবিধাগুলো রয়েছে। যেরকম প্রথম যে কথাটা বলবো, 1 নম্বর, কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হিউজভাবে কাজ করছে। সেকেন্ড ওয়ান, প্রেজেন্টলি অর্থাৎ গতকালে যে নিউজটা পাওয়া গেল, অ্যাগ্রো কেমিক্যালসের ওপরে স্পেশাল একটা অ্যাক্রিডেশন বা অনুমতি পেয়েছে। ফলে এরা আরও বেশি মাত্রায় কিন্তু অ্যাগ্রো কেমিক্যালকে নিয়ে এগোতে পারবে। এটা একটা কিন্তু মার্কেট লিডার অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের উপরে। অ্যালিফ্যাটিক অ্যামাইন্স নিয়ে যখনই কোনো কথা হবে, তখনই কিন্তু এই কোম্পানিটা ফার্স্ট কথা হবে। এবং অ্যালিফ্যাটিক অ্যামাইন্স আমি যেটা বলছিলাম, এগুলো কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেরকম লুপিন ল্যাবরেটরিজ, কিংবা যেটা বলছি ইপকা ল্যাবরেটরিজ, কিংবা সান ফার্মা, এবার সিপ্লা, এদেরকে কিন্তু
প্রচুরভাবে প্রয়োজন পড়ে এবং সেখানে এরা কিন্তু মুখ্য ক্লায়েন্ট হিসেবে কাজ করছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, যেটা স্ট্রেংথ বলা যেতে পারে, ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও, অর্থাৎ একটি দিকে কিন্তু নজর করে নিয়ে, এটা আজকের দিনে কিন্তু এটাই করতে হবে। যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা দিকে নজর রাখলে চলবে না, দুটো তিনটে সাইডে তাদের প্রফিটটা বাড়াতে হবে। অর্থাৎ একদিকে, জাস্ট ফর এক্সাম্পল বলছি, যদি ফার্মাসিউটিক্যাল দিকে এদের ডিমান্ডটা কমে যায়, অ্যাগ্রো কেমিক্যাল বা অ্যাগ্রো দিকে কিন্তু এরা আরও বাড়বে। মানে আলটিমেটলি এইভাবে এদের প্রোডাক্ট যে ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, এটা কিন্তু ভালো রয়েছে। তৃতীয় যে পয়েন্টের দিকে নজর দেবো, এদের প্রফিট মার্জিন, একটা হচ্ছে প্রফিটেবিলিটি, একটা হচ্ছে প্রফিট মার্জিন, দুটোকে কিন্তু বোঝার চেষ্টা করো, দুটো সেম জিনিস নয়। প্রফিট মার্জিন এবং প্রফিটেবিলিটির পার্থক্য আছে। আমি খুব মজাদার সিম্পল একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। কোনো একটা ছেলে গত কোয়ার্টারের কথা, লাস্ট সেমিস্টারের কথা বা এক বছরের কথা যদি তুমি বলো, সেটাকে আমি বলবো প্রফিটেবিলিটি। মানে এই গত এক বছরের রেজাল্ট ভালো করেনি, গত কোয়ার্টারের রেজাল্ট খারাপ করেছে। কিন্তু প্রফিট মার্জিন যদি বলি, বিগত 3 বছর 5 বছর ধরে সে ছেলেটা কিন্তু প্রতি বছর কম বেশি একটা পজিটিভ র্যাঙ্ক, ভালো দিকে র্যাঙ্ক রেখে দিচ্ছে। মানে আমরা ধরে নেবো ওভারঅলে কোম্পানিটা কিন্তু পজিটিভ সেন্স বেশি মাত্রা রয়েছে। ফলে এখানে প্রফিট মার্জিন কিন্তু কোম্পানিটার ভেরি স্ট্রং। 3 নাম্বার পয়েন্ট, এক্সপ্যানশন ড্রাইভার গ্রোথ, অর্থাৎ এই কোম্পানি কিন্তু কনস্ট্যান্টলি এক্সপ্যান্ডেড করে চলেছে। এক্সপ্যানশন ড্রাইভার গ্রোথ বলতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। কোম্পানি 750 কোটি টাকার গ্রিনফিল্ড প্রজেক্টের উপরে কাজ করছে, যেখানে অ্যাগ্রো কেমিক্যালসের উপরে, অ্যাগ্রো সায়েন্সের উপরে কিন্তু কাজকর্ম হবে। ক্যাপাসিটিকে এরা অ্যাড করছে, ফলে প্রোডাকশনটা বাড়াচ্ছে। আলটিমেটলি এগুলো একটা পজিটিভ মুভমেন্ট তৈরি করবে। আরেকটা কথা, 5 নাম্বার পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এদের ইনহাউস ফেসিলিটিটা রয়েছে। ইনহাউস ফেসিলিটির মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে এদের নিজস্ব একটা এরিয়া রয়েছে, নিজস্ব একটা ল্যাবরেটরি রয়েছে, সেখানে এরা কিন্তু একটা কাজ করে। বেসিক্যালি অনেক কোম্পানির ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা এই ধরনের কোম্পানিগুলো, স্পেশালিটি কেমিক্যালে, এরা অন্য কোনো কোম্পানিকে ভাড়া করে, অন্য এরিয়া ভাড়া করে, তার মধ্যে এরা কাজ করে। কন্ট্রাক্ট ডাইভার্সিফাইড ম্যানুফ্যাকচারিং বলা যেতে পারে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, তারা এই সব কাজগুলোকে না কন্ট্রাক্টে দিয়ে দেয়, যে রিসার্চ ল্যাবরেটরি ব্যাপারে, এরা কিন্তু সেটা নয়। ফলে এটার একটা প্রফিটেবিলিটিটা এদের একটা বেশি। যে পয়েন্টটা বলবো, অনেকগুলো তো পজিটিভ খবর শোনা গেল, শুনে দারুণ লাগলো। এবং কোম্পানিটা যেখানে ডাউন হয়ে রয়েছে, একটা সময় কোম্পানিটা দারুণ রিটার্ন দিয়েছিল, সেই কোম্পানি যখন ডাউন রয়েছে, এইবারে সুযোগ সুবিধার জায়গায় দেখলাম, কিন্তু দুর্বলতাগুলো কোথায় সেটাও কিন্তু জানতে হবে। কোম্পানির উইকনেস না জানলে তুমি কিন্তু আটকে যাবে, বা আপনি এখানে আটকে যাবেন। তার কি উইকনেস আছে? রেভিনিউ কনসেন্ট্রেশন রিস্ক, অর্থাৎ রেভিনিউটা কিন্তু আসছে কয়েকটা মুখ্য কোম্পানি থেকে, যেরকম সিপ্লা থেকে রেভিনিউ আসছে, সান ফার্মা থেকে আসছে, ইপকা থেকে আসছে। এইগুলো থাকার কারণের জন্য বেসিক্যালি প্রবলেম হচ্ছে, যদি এদের অর্ডারগুলো কমে যায় বা বন্ধ হয়ে যায়, আলটিমেটলি কোম্পানি প্রফিটেবিলিটিতে একটা বড় মাপের আজর পড়বে, যার মানে আমাদের ইনভেস্টমেন্টটাও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড কথা যেটা, সেটা বলবো চায়না পলিসি। চায়না কিন্তু কম্পিটিটর এখনো রয়েছে এই অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের উপরে। চায়না কিন্তু অলওয়েজ সারা ওয়ার্ল্ড হিসেবে ফার্স্ট প্রেফার। এবারে তুমি বলবে যে এর তো 86% ডোমেস্টিক ডিমান্ড রয়েছে। দ্যাট মিনস যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটকে দেয়, বা যাকে বলা হয় অ্যান্টি ডাম্প ডিউটি আনে, অর্থাৎ যখনই বিদেশ থেকে অনেক সস্তায় চায়না আমাদের দেশে আনছে, তখন যদি যে রাস্তা দিয়ে আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে যদি শুল্ক, ট্যারিফটা ডবল চার্জ করে দেয়, তাহলে কিন্তু অনেক দাম হয়ে যাবে বস্তুটার। ফলে ইন্ডিয়ান বা ডোমেস্টিক যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেগুলো ফ্লারিশ করতে সুবিধা হবে, সেগুলো উন্নতি করতে সুবিধা হবে। এই জায়গাটা কিন্তু মানে বাড়ানোর জন্য চেষ্টা ভাবনা করছে, অ্যান্ড তারা সাকসেসফুল হয়েছে, যার ফলে কিন্তু এটা নেগেটিভ পজিটিভ দুটো দিকে কিন্তু কাজ করছে। বাট সবসময় মনে রাখতে হবে, কিন্তু এটা একটা প্রবলেম। 3 নাম্বার প্রবলেম যেটা আমার মনে হয়েছে, র মেটেরিয়াল কিন্তু ভোলাটিলিটি, অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো নিয়ে এই ধরনের অ্যামাইন্সগুলো তৈরি করা হবে, অ্যালিফ্যাটিক অ্যামাইন্সগুলো তৈরি করা হবে, সেই র মেটেরিয়াল দাম কিন্তু কনস্ট্যান্টলি ফ্ল্যাকচুয়েট করছে। আমি 2023-24-এর কথা যদি বলি, সেখানে র মেটেরিয়াল কস্ট কিন্তু প্রায় 18% মতো জাম্প করেছিল, যার ইম্প্যাক্ট আমরা দেখেছি নেট প্রফিট কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। তোমরা নির্ঘাত ব্যালেন্স শিটে গিয়ে একটু লক্ষ্য রাখো, বা ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখবে, সেখানে র মেটেরিয়াল কস্ট কিন্তু অনেকটা বেশি দিতে হয়েছে। এইগুলো
আলটিমেটলি প্রফিটে ইম্প্যাক্ট পড়ছে। আমি যেটা বলছিলাম প্রথম দিকে, একটা ছেলে 2-3টে কোয়ার্টার কিংবা একটা বছরে যখন সে রেজাল্ট ভালো করছে না, তখন তাকে বাড়ির খবর নিতে হবে, জানলে বাড়িতে গিয়ে যে বাড়িতে বেশ কিছু প্রবলেম থাকার জন্য তার রেজাল্টটা খারাপ হচ্ছে। তার মানে কোম্পানিটা বেসিক্যালি ভালো কোম্পানি, কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছে এই কারণের জন্য। যে 4 নাম্বার পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সিক্লিক্যাল ডিমান্ড। মানে কি? মানে সব সময় ডিমান্ড থাকছে না কোম্পানিটার, কখনো খুব ডিমান্ড থাকছে, আবার কখনো কোনো ডিমান্ড থাকছে না। এই যে সাইকেলের মতো করে মুভ করছে, একবার উঠছে পড়ছে, এটা আলটিমেটলি নেগেটিভিটি তৈরি করে নিচ্ছে। একটা পয়েন্ট বলবো, গ্লোবাল প্রেজেন্ট লিমিটেড রয়েছে, অর্থাৎ লিমিটেড গ্লোবাল প্রেজেন্স রয়েছে, মানে সারা বিশ্বে এদের মানে উপস্থিত নয় এরা। মানে আলটিমেটলি এই কথাটা বলতে চলেছি যে সেটা হচ্ছে যে এদের উপস্থিতিটা যখন গ্লোবালি কম থাকছে, সেখানে বাইরের যে এক্সপোর্ট সেটা যদি কমে যায়, কোম্পানির রেভিনিউ গ্রোথ কমে যাবে। আমি ব্যাপারটাকে একটু খোলসা করছি। ডোমেস্টিক ডিমান্ডের উপর কোম্পানি দাঁড়িয়ে রয়েছে। ডোমেস্টিক ডিমান্ড যদি কমে যায়, অনেক সময় কোম্পানি এক্সপোর্ট করে লাভ করতে পারতো, এদের ক্ষেত্রে এক্সপোর্টের পরিমাণ খুব কম এবং বিদেশে এদের কিন্তু যে ব্রাঞ্চ খুব কম রয়েছে, মানে আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু প্রবলেম রয়েছে, এইখানের জায়গাটা। তাহলে একটা কথা আমি বলতে পারি, এখানে কোম্পানি ইজ এ ভেরি গুড, একটা পোটেনশিয়াল ক্যাপাবিলিটি হিউজ রয়েছে, তা সত্ত্বেও বেশ কিছু রিস্ক রয়ে গেছে, যেগুলো কিন্তু আমরা অগ্রাহ্য করলে ভুল করব। প্রথম রিস্ক যে ব্যাপারগুলো একটু আগে আলোচনা করছিলাম, তার মধ্যে রয়েছে একটা কনসেন্ট্রেশন, রেভিনিউ গ্রোথ কনসেন্ট্রেশন কয়েকটা কোম্পানির মধ্যে রয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা আলোচনা করে নিলাম সেটা হচ্ছে গ্লোবাল প্রেজেন্স কম রয়েছে। থার্ড, র মেটেরিয়ালে কিছু প্রবলেম রয়েছে। ফোর্থ রয়েছে যেটা রেভিনিউ কনসেন্ট্রেশন রিস্ক রয়েছে। এইগুলো হচ্ছে নেগেটিভিটি থাকা সত্ত্বেও কোম্পানির ফিউচার গ্রোথ অসম্ভব রয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে চলেছে। আলটিমেটলি এগুলো অনেক কিছুই কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় সুযোগ বলে মনে করানো হচ্ছে। আজকে অনেকটা এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।